Assalamu alaikum and welcome to everybody from our Kotwalibag High School online class for 7 students. Hope inshallah all of you are well by the grace of Almighty Allah. Now we are going to start our class, especially class for narration. Let's go start our class. Thank you. সুপ্রিয় শিক্ষার্থী, দূরের এবং কাছে সকল শিক্ষার্থীদের শুভকামনা করে আজকে আমাদের এই ক্লাস শুরু হতে যাচ্ছে। এই ক্লাস আমরা স্টার্ট করেছি ক্লাস 8-এর স্টুডেন্টের জন্য ন্যারেশন ক্লাস। তো ন্যারেশন ক্লাস শুরু করার আগেই ন্যারেশন সম্পর্কে আমাদের কিছু ধারণা নেওয়া দরকার। প্রত্যেকটা গ্রামার ক্লাসে আমাদের মাতৃভাষার সঙ্গে সমন্বয় রেখে, সম্পৃক্ততা রেখে যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের জন্য এটা উপস্থাপনা করা এবং স্টুডেন্ট স্পেশালি তোমাদের জন্য বোঝা সহজ হয়। ন্যারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ইংরেজি ব্যাকরণে বা ইংরেজি গ্রামারে। সুতরাং এর বাংলা বিষয়টা আমাদের একটু জানা দরকার। তোমরা জানো যে ন্যারেশন অর্থ হলো উক্তি। আসলে উক্তিটা কি? আমরা সাধারণত যে কথাবার্তাগুলো বলি, এগুলো যখন সাধারণত লিখে রাখি বা বই পুস্তকে যখন এগুলো আলোচনা করি, তখন আমরা বিশেষ কিছু চিহ্নের মাধ্যমে এই বাক্যগুলোকে উপস্থাপন করা হয়। যদি আমরা বাংলা বাক্য দেখি, তখন দেখা যাবে যে এই ধরনের কিছু কমার মধ্যে কিছু বাক্য থাকবে, আরেকজন এই কোমার ভিতরের বাক্যগুলোকে উপস্থাপন করবেন। তো এই ধরনের যখন বন্ধনী, বিশেষ করে কোটেশন, উদ্ধৃত চিহ্নগুলো দিয়ে যে কথাগুলো সাধারণত প্রকাশ করা হয়, আরো সহজ করে যদি বলা যায়, কারো লেখা, কারো কথা, কারো সরাসরি কথা যখন একজন বর্ণনাকারী বর্ণনা করেন, তখন আমরা সেটাকে উক্তি বলি। সাধারণ গ্রামার সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সগুলো, কিন্তু এদের গঠন, এদের উপস্থাপনা একটা আলাদা বৈশিষ্ট্য গ্রামারে নিয়েছে। এই আলাদা বৈশিষ্ট্যের কারণেই, আলাদা চরিত্রের কারণেই একটা নিজস্ব জায়গা গ্রামারে করে নিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানতে পেরেছি ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি। উক্তি কি ধরনের উক্তি? যে যখন কোনো বক্তা তার কথা সরাসরি উপস্থাপন করে, রেডিও টেলিভিশনে যেরকম রেকর্ড হয়, তেমনি এই কথাগুলো যখন আরেকজন কথা উপস্থাপন করে, তখন তার মতো করে বলেন, অথবা বক্তার কথাগুলোকে অপরিবর্তিত রেখে বলেন। এই ধরনের কথাবার্তাগুলোকে আমরা উক্তি বলি। বাংলায় এই উক্তি দুই প্রকার। যেহেতু ইংরেজি আমরা আলোচনা করি, দেখি ইংরেজির সঙ্গে এটা মিলাইয়ে নিতে পারি কিনা। ন্যারেশন, উক্তি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনটা কি, আমরা এটাই প্রথমে আলোচনা করব। ডিরেক্ট হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি আমরা কাকে বলবো? যেখানে এইরকম স্পিকার বা বক্তা আরেকজনের কথা যখন কোনো পরিবর্তন না করেই সরাসরি বলবে, কোনো প্রকার
তার গঠন, তার ভাব পরিবর্তন না করে সরাসরি উপস্থাপন করবে, এটাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলব। তো পরোক্ষ উক্তিটা কি? পরোক্ষ উক্তিটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ ন্যারেশনটা আমরা একটু জেনে নেব, তাহলে আমাদের পরোক্ষ উক্তিটা পড়া বা বোঝা তখন আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ন্যারেশন দুই প্রকার বা উক্তি দুই প্রকার, একটা প্রত্যক্ষ উক্তি আর একটা পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিটা কি? যেখানে বক্তা তার কথার কোনো পরিবর্তন না করে সরাসরি উপস্থাপন করবে, তখন তাকে আমরা প্রত্যক্ষ মানে উক্তি বলবো বা ডিরেক্ট ন্যারেশন বলবো। আর পরোক্ষ উক্তি যদি বলি, আমি নিচে একটু বাংলায় উপস্থাপন করি, তাহলে তোমাদের পরোক্ষ উক্তিটা সম্পর্কে একটু আইডিয়া আসবে, যেটা আমরা পরবর্তীতে পরিবর্তনের সময় আমরা সেটা আরও পরিষ্কার হতে পারব। যেমন এখানে সালাম বলেন, আই গো টু স্কুল। সালাম বলেন বা সালাম বলে আমি স্কুলে যাই। সালাম বলে এই কথাটা আরেকজন বলছেন, অর্থাৎ সালামের এটা কথা, এখানে সালাম বলছে এই কথাটা আমার, যেহেতু আমি এখানে লিখেছি, তাহলে এখানে সালাম নাই উপস্থিত, কিন্তু সালামের কথা এখানে উপস্থিত আছে। এখানে আমি সালাম কি বলেছে সেই কথাটা সালামের কথা পরিবর্তন না করে সরাসরি আমি বললাম যে সালাম সেজ আই গো টু স্কুল। এইটাকে যদি আমার মতো করে পরিবর্তন করে যদি বলি, তাহলে এখানে বলবো সালাম সালাম says that he goes to school। বাস, এখানে কিছু পরিবর্তন এসছে, এখানে কমাগুলো নাই, তারপরে এখানে কমা নাই, আই পরিবর্তন হয়েছে, হি হয়েছে। তাহলে এর অর্থটা কি দাঁড়িয়েছে? সালাম বলে যে সে স্কুলে গিয়েছে। এই কথাটা তখন আমার মতো করে বললাম, এখানে সালামের মতো হুবহু সালামের কথাটা এখানে আমরা কোট করিনি বা অপরিবর্তিত রাখিনি। এই ধরনের যে পরিবর্তনগুলো আসবে একটা ডিরেক্ট সেন্টেন্স থেকে, বক্তা যখন তার মতো করে তাকে পরিবর্তন করে, এখানে এই কমার ভিতরে যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে বা টেন্স থাকবে, এগুলোর কিছু পরিবর্তন করে বক্তা যখন নিজের মতো করে যখন বলবে, তখন এটাকে আমরা ইনডিরেক্ট বা পরোক্ষ উক্তি বলব। তাহলে প্রত্যক্ষ উক্তিটা কি? সালাম সেজ আই গো টু স্কুল। এখানে সালামের কথার কোনো পরিবর্তন হয়নি, এখানে ওই সালামের কথাই বলছি আমি। সালাম সেজ দ্যাট হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। সালাম বলল যে সে স্কুলে যায়, মানে সালামের কথাটা রেকর্ডিং না, এখন আমি নিজেই শোনায় দিলাম। সালাম আমাকে বলেছিল, আর সালামের কথাটা কিছু পরিবর্তন করে আমি আমার মতো করে বললাম। এইটা নাম ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ন্যারেশন কি এবং এর প্রকারটা কত প্রকার এটা জানলাম। আবার প্রত্যক্ষ উক্তি কাকে বলবো, পরোক্ষ উক্তি কাকে বলবো, এইটা মোটামুটি একটা উদাহরণের মাধ্যমে, দুটি উদাহরণের মাধ্যমে আমি এটা উপস্থাপন করেছি। প্রয়োজনীয়তা তোমরা জানো, 6 থেকে বা আরও নিচের ক্লাস থেকে তোমরা ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন সংক্ষেপে লিখেছি, তোমরা করে এসছো। এই বিষয়টা কিন্তু এখানে তোমরা খুবই গুরুত্ব সহকারে তোমাদেরকে বুঝতে হবে, কারণ এই কোটেশন মার্কগুলো বা পাংচুয়েশনগুলো কোথায় কিভাবে বসবে এটাও কিন্তু এখানে তোমরা শিখবে। পাশাপাশি এখানে সেন্টেন্স পরিবর্তন আসবে, একজনের কথা আমরা আরেকজন কিভাবে বলবো তার
কৌশলগুলো এখানে আমরা শিখে নিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ন্যারেশন সম্পর্কে, বিশেষ করে ডিরেক্ট ন্যারেশন সম্পর্কে আরেকটু পরিচিত হতে যাচ্ছি। এখন আমরা সেদিকে যাব। ধন্যবাদ। সেই পর্যন্ত তোমরা একটু সঙ্গে থাকো, ভয়ের কিছু নাই। কারণ যারা সেন্টেন্স জানে, সেন্টেন্স যারা পরিষ্কার বুঝতে পারে, তাদের জন্য ন্যারেশন করা খুবই সহজ, খুবই সহজ। দেখি আমরা এটাকে আরও সহজতর করতে পারি কিনা। আমি এখানে লিখেছি ন্যারেশন। ন্যারেশনতে বললাম যে একটা উক্তি, যেটা সাধারণত আমরা লিখিত আকারেই বেশি আমরা প্রয়োগ করি। তারপরে এটার দুটি ভাগ, একটা ডিরেক্ট ন্যারেশন, একটা ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশনটা কি, তার একটা আমরা উদাহরণ দিয়েছি এখানে। এক্সাম্পল, সালাম সেজ আই গো টু স্কুল। এখানে সালাম সেজ কমা, আবার কমা শুরু, আবার সালামের অপরিবর্তিত কথা, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ, ফুল স্টপটা ইনভার্টেড কমার বাইরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলবো বা প্রত্যক্ষ উক্তি বলবো। এইটা বিভিন্ন টেন্সে হতে পারে, বিভিন্ন সেন্টেন্সে হতে পারে। তো আমরা আজকে শুধুমাত্র ডিরেক্ট ন্যারেশনটা এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এর মধ্যে কি কি থাকে এবং কি কি থাকলে আমরা এটাকে ডিরেক্ট ন্যারেশন হিসাবে চিহ্নিত করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুটি ছোট্ট ছোট্ট সেন্টেন্স দেখতে পাচ্ছি। একটা সেন্টেন্স কমা দিয়ে এখানে শেষ করা হয়েছে, আর একটা সেন্টেন্স এখান থেকে ইনভার্টেড কমা দিয়ে শুরু করার পরে আর একটা সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে এগুলোর নাম কি, আমরা এদের সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে এই অংশটা আমরা লক্ষ্য করি, সালাম সেজ। এইটা ইনভার্টেড কমার বাইরে একটা সম্পূর্ণ একটা সেন্টেন্স। আমরা ধরে নিই এখানে কি বলা হয়েছে, এটাকে আমরা নিচে লিখি। সালাম সেজ আমরা লিখেছি, সালাম সেজ। এইটা আমরা এখানে একটু লক্ষ্য করি যে এখান থেকে, অর্থাৎ সালাম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত, এটাকে আমরা স্পিচ বলছি। কি স্পিচ? এটার নাম রিপোর্টিং স্পিচ। হ্যাঁ, এখানে স্পিচ কথাটা কি, আসলে আমরা স্পিচ বলি, সেন্টেন্স বলি, স্টেটমেন্ট বলি, এগুলো কিন্তু সেন্টেন্স বলি, এগুলো কিন্তু একই চরিত্রেরই, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এরা পরিচিত হয়। যেমন এটাকে আমরা বলছি মানে ডিরেক্ট ন্যারেশন। আসলে এটা কিন্তু ডিরেক্ট ন্যারেশন হলে স্পিচ কোনটা, আমরা এটাকেও স্পিচ বলতে পারি, কিন্তু মূলত এই থেকে এখান থেকে এটা এই যে একটা সেন্টেন্সও বটে, কিন্তু এটাকে আমরা বলছি ডিরেক্ট ন্যারেশন, কারণ এখানে বক্তার উক্তির কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা কি? এটা একটা ন্যারেশন, এটা একটা স্পিচ, এটা একটা স্টেটমেন্টও। কেন? অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা স্টেটমেন্টও বলতে পারি। অর্থাৎ একটা সেন্টেন্স কোথায়, কি অবস্থায়, কোন জায়গায়, কত রকম নাম নিতে পারে, এটাও আমরা এখানে জানতে পারবো। এর আগে আমি ভয়েসে দেখিয়েছি তোমাদেরকে, সেখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ একটা সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কখনো আমরা অ্যাক্টিভ বলছি গঠনগত কারণে, কখনো আবার গঠনগত কারণে তাকে আমরা প্যাসিভ বলছি। আসলে একই সেন্টেন্সকে বিভিন্ন জায়গায় প্রকাশভঙ্গির কারণে বিভিন্ন রকম নামে তারা চিহ্নিত হচ্ছে। এখানে সালাম সেজ, এটাও কিন্তু একটা স্পিচ, আবার আই গো টু স্কুল, এটা একটা স্পিচ। তাহলে রিপোর্টিং স্পিচ কোনটাকে বলছি? এই ইনভার্টেড কমার বাইরে যে কথা বলছে তাকে আমরা রিপোর্টিং স্পিচ বলছি। সালাম সেজ এতটুকু হলো রিপোর্টিং স্পিচ। গুড। আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে বা স্টেটমেন্টটা আছে এখানে বা ন্যারেশনটা আছে, এটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। গুড। তারপরে এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব বলছি। আবার এই ভার্বটাকে আমরা বলবো ভার্ব অফ দ্য রিপোর্টিং স্পিচ, এই ভার্বটাকে আমরা বলছি ভার্ব অফ দ্য রিপোর্টিং স্পিচ। তাহলে আমরা এখানে সেন্টেন্স দেখতে পাচ্ছি, উক্তি দেখতে পাচ্ছি, ন্যারেশন দেখতে পাচ্ছি, কিন্তু দেখো এর মধ্যে কতগুলো চরিত্র, কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, যেগুলোর সঙ্গে আমরা পরিচিত হচ্ছে। তাহলে এইটার নাম হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যেটা আছে, এই অংশটুকুর নাম বলছে আমরা রিপোর্টিং স্পিচ।
আর ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে রিপোর্টেড স্পেস। আর এখানে একটা কমা আছে, এটা আমরা সাধারণ কমা বলবো, এটা কমন একটা কমা বলবো, এটা কমন একটা কমা, কমন একটা কমা বললাম। ওকে, এইটা আমাদের জাস্ট জানা আর কি, অত প্রয়োজন আমাদের নাই। ওকে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই উক্তি মানে স্টেটমেন্টটাকে ন্যারেশনে রূপান্তরিত করেছে। এইটার নাম হলো ইনভার্টেড কমা, উদ্ধৃত কমা, মানে কারো উদ্ধৃতি আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে দিয়েছি, তখনই আমরা বুঝতে পারবো এটা আমাদের নিজস্ব কারো কথা না, কারো কোনো বক্তা বা কারো কথা। এটা এই দুটি চিহ্ন দুদিকে রয়েছে, এটাকে আমরা বলি ইনভার্টেড কমা আছে, দুটি কমা আছে দুই সাইডে, এই জন্য ইনভার্টেড কমাস বলছি আমরা। তাহলে আমরা মোটামুটি একটা ইনভার্টেড কোমার মধ্যে যে কোনো সেন্টেন্সেস থাকতে পারে, সেটা ইন্টারোগেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, অপারেটিভ থাকতে পারে, এক্সক্লেমেটরি থাকতে পারে, জাস্ট নট ভেক্টর। বাট আমরা এখানে আলোচনা করছি আজকে শুধুমাত্র ডিরেক্ট ন্যারেশনটাকে পরিচিত করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি ডিরেক্ট ন্যারেশনটা চিনতে পেরেছি যে ডিরেক্ট ন্যারেশনটা কীরকম হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে, এই অংশটা কখনো নাও থাকতে পারে, একটা কোটেশন থাকতে পারে, হয়তো এটা নাই, হয়তো দেখা যাচ্ছে রিপোর্টিং স্পিচটাই নাই, ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে অনেক বড় একটা লম্বা একটা সেন্টেন্স বা বড় একটা সেন্টেন্স লেখার পরে বা একটা সংজ্ঞা লেখার পরে কারো উদ্ধৃতি দেওয়ার পরে শেষে গিয়ে এরকম ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করা হয়েছে, এটাকেও আমরা ন্যারেশন বলতে পারি। তবে এটা একটা কমপ্লিট একটা ন্যারেশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে রিপোর্টিং স্পিচ আছে, রিপোর্টেড স্পিচ আছে, এবং রিপোর্টিং ভার্ব আছে, ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ আছে, এবং ইনভার্টেড কমা দিয়ে সুন্দর করে ক্লোজ করে দেওয়া আছে। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিরেক্ট ন্যারেশনটা কি। হ্যাঁ, এখন এই ডিরেক্ট ন্যারেশনটার সম্পর্কে আমরা মোটামুটি জানতে পেরেছি যে এটা ডিরেক্ট ন্যারেশন, যার এই বৈশিষ্ট্যগুলো থাকবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু যাব ওই জায়গায় যেখানে ডিরেক্ট ন্যারেশনকে আমরা কিভাবে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব। ধন্যবাদ। হ্যাঁ, এখানে ডিরেক্ট ন্যারেশনের উদাহরণ বা এক্সাম্পল আমরা দিয়েছি, সালাম সেজ আই গো টু স্কুল। তো ডিরেক্ট ন্যারেশনকে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব, এরকম ডিরেক্ট ন্যারেশনটাকে যখন আমরা ইনডিরেক্ট করব, ইনডিরেক্ট ন্যারেশন করব, তখন আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখব, সে বিষয়গুলো আমাদেরকে এখন জানতে হবে। এখানে দেখো যে এই রিপোর্টেড স্পিচটা আমাদেরকে প্রথমে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। ওখানে একটা মার্ক করা ছিল টেন্স, এটা কোন টেন্সে আছে এটা আমাকে দেখতে হবে। নম্বর 1, এটা কোন টেন্স এ আছে। তারপরে দেখতে হবে এর সাবজেক্টটা কি, কোন পার্সন দেখতে হবে। তারপরে আমি দেখব এই ন্যারেশনে অর্থাৎ রিপোর্টেড স্পিচে আমি দেখব যে এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্স, এটা আগে আমাকে দেখতে হবে টেন্সটা কোন টেন্সে আছে। তারপরে আমাকে দেখতে হবে এরপরে যে এটা কোন সেন্টেন্সে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কোন সেন্টেন্সে আছে। তারপরে দেখতে হবে এটা সাবজেক্ট কি, সাবজেক্টটা কোন পার্সন, সাবজেক্ট কোন পার্সন। এখানে টেন্সের বিষয়টা কিন্তু আমরা এখানে
বুঝতে পারবো এবং এর ভার্বটাও আমরা কিন্তু বুঝতে পারবো যে ভার্বটা কী অবস্থায় এখানে আছে। ভার্বটা ভার্ব দেখলেই আমরা মোটামুটি কিন্তু এই ভার্ব দেখলেই আমরা টেন্সটা বুঝতে পারবো এখানে কোন অবস্থায় আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে বিষয়গুলোর উপর গুরুত্ব আমরা দিব সেটা হলো কোন টেন্সে আছে এবং এই সেন্টেন্সটা কোন জাতীয় সেন্টেন্সে আছে এবং এখানে কি ধরনের সাবজেক্ট আছে, অর্থাৎ সাবজেক্টটা কোন পার্সনটা কী হবে, এখানে এই সাবজেক্টটা কোন পার্সনে আছে। খুবই ইম্পর্টেন্ট, এই পার্সনটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। তাহলে টেন্স লক্ষ্য হলে টেন্স লক্ষ্য করতে হবে, সেন্টেন্স লক্ষ্য করতে হবে, সাবজেক্টটা লক্ষ্য করতে হবে এবং পার্সন লক্ষ্য করতে হবে ছোটোমাত্র ছোটো সেন্টেন্সগুলোতে। পরবর্তীতে এইগুলো জানতে পারলে তোমরা আরও পরবর্তীতে এগুলো খুব পরিষ্কার বুঝতে পারবে আমরা কীভাবে এগুলোকে প্রয়োগ করব। প্রথমে দেখতে হবে যে রিপোর্টিং স্পিচটা কোন টেন্স আছে। এখানে দেখলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে। কি দেখে বুঝলাম? ভার্ব দেখে বুঝলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে। গুড। এটা কোন টেন্সে আছে? এটা আমি দেখছি এটাও প্রেজেন্ট টেন্সে আছে, এটাও ভার্ব দেখে আমি বুঝতে পারলাম। তারপরে দেখলাম যেটা কোন টেন্স আছে, কোন সেন্টেন্স, এটা দেখলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা এটা একটা স্টেটমেন্ট হিসেবে এখানে আছে, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হয় এখানে আছে। তারপরে দেখলাম এর সাবজেক্টটা কি, সাবজেক্টটা দেখলাম এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। গুড। মোটামুটি এদের বৈশিষ্ট্যগুলো আমাদের জানা হয়। তাহলে আমরা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় আমরা কী করব? এখানে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এখানকার কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স। তো মনে রেখো, এখানে যদি প্রেজেন্ট টেন্সটা থাকে এবং এর সময় আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, এখানে যদি ফিউচার টেন্সও থাকে, সেটা হোক ইনডিফিনিট, হোক কন্টিনিউয়াস, হোক পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। অবশ্য ওগুলো থাকে খুবই কম, সাধারণত ইনডিফিনিটটাই থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স না। আমরা এখানে দেখছি এই দুটো টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা এই ইনডিরেক্ট ন্যারেশনে আমরা একটু নিচে লিখি ক্লিয়ার করে দেন। ইনডিরেক্ট ন্যারেশনে এটা আমরা কোনো টেন্সে পরিবর্তন করব না, যা আছে তাই লিখব। তাহলে লিখব আমরা সালাম সেজ। মজার ব্যাপার হলো কোনো পরিবর্তন হবে না। তারপরে এখানে যে কমাটা আছে, আমরা যে কমন যে কমাটা বললাম, এই সেন্টেন্সটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং কোনো ভয়ের কারণে, কোনো ঝামেলার কারণে এখানে আমরা এই ইনভার্টেড কমাটা এই কমাটা উঠিয়ে দিই, তখন আমরা দ্যাট লিখব। কেন লিখবো এরপরে বাংলা বললে তোমরা আরও বিষয়টা পরিষ্কার হবে। দ্যাট লিখব। তারপরে এই ইনভার্টেড কমাগুলো উঠে দিলাম, অর্থাৎ এই কমা আর এই কমা মিলে এইগুলো উঠে গিয়ে দ্যাট বসে গেল। একটা কনজাংশন একটা আমরা লিঙ্কিং ওয়ার্ড এখানে আমরা নিয়ে নিলাম। সালাম বলেন বা বলে যে, এইখানে এখন আমরা দেখছি যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে এই সাবজেক্টের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে সাবজেক্টের কথা আমরা বলেছি, এই সাবজেক্টের বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, মনে রেখো সাবজেক্টটা ফার্স্ট পারসন, তাহলে এই সাবজেক্টটা কিন্তু আসলে সালামি। লক্ষ্য করে দেখো, সালাম সেজ আই গো টু স্কুল। এই আই মানে সালাম, সালামের কথাটা কোনো পরিবর্তন করা হয়নি। এই কথাটা আমি বলছি, সালাম সেজ বা আমি লিখেছি, কিন্তু এটা এই কথাটুকু সালামের কথা নয়, এটা আমার কথা বা যে লিখেছেন বা বলেছেন তার কথা, কিন্তু এইটা হুবহু সালামের কথা। এ আই মানে কিন্তু সালাম। এই কারণে এখানে যদি ফার্স্ট পারসন হয়, গঠনের নিয়ম অনুসারে বলা হয়, যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচের অথবা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে এবং সাবজেক্টকে ফলো করলে তার প্রোনাউনটা সেখানে বসবে। তাহলে যেহেতু এখানে আই ছিল, আইটা ফার্স্ট পারসন, এটা রিপোর্টিং স্পিচের
সাবজেক্ট সালাম এবং সালামের প্রোনাউন হলো হি। এখানেও সালামের প্রোনাউন কিন্তু আই, কিন্তু যেহেতু আমরা ন্যারেশন চেঞ্জ করছি, বদল করছি, কেন? সালাম বলে যে, এটা আমি আমার মতো করে বলছি, যে সে স্কুলে যায়। এখন সালামের কথাটা সম্পূর্ণ পরিবর্তন করে আমার ভাষায় নিয়ে এসে আমি বলছি যে সালাম, এখন এখানে আই ছিল তার নিজস্ব কথা, নিজস্ব প্রণাম, এখন সালামের প্রণামটা আমি নিজে দিচ্ছি। তাহলে লিখছি সালামের প্রণাম, তোমরা জানো হি। এখন যেহেতু বলা হয়েছে এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে মজার ব্যাপার হলো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে যদি ফিউচার টেন্সও হয়, তাহলে এখানে কোনো প্রকার টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখি সালাম, টেন্সের যেহেতু পরিবর্তন হবে না, সালাম গো, তার সঙ্গে আমি ইএস হবে, যেহেতু সালাম এখন হি হয়ে গেছে। হি গোস টু স্কুল। এখন এই গোটা ভাষাটা একটা সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল এবং এর অর্থগুলো দেখো। সালাম বলে যে সে স্কুলে যায়। এখানে সালামের আর কোনো কথা এখানে সরাসরি থাকলো না, এই কথাটা আমার মতো করে বললাম, যার কারণে এইটা হলো পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট ন্যারেশন। এইটা হলো সহজ একটা সেন্টেন্স, সহজ একটা পদ্ধতি। আমার মনে হয় তোমার বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়েছে। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। গোজ হয়েছে শুধুমাত্র হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে, আর এখানে আই যেহেতু ফার্স্ট পারসন ছিল এখানে পড়ছে। এখানে টেন্সে কোনো পরিবর্তন হয়, শুধুমাত্র দেয়ার যোগ করে আমি সালামের কথাটাকে আমার কথার মতো করে বলেছি। তাহলে বাংলায় যদি আসি, যে কথা আমি আগে বলেছি, বাংলার সঙ্গে অত্যন্ত সম্পৃক্ততা থাকতে হবে, তাহলে আমরা এই ভাষাগুলোকে পরিবর্তন করতে পারবো না এবং আমাদের কাছে কঠিন না। সালাম বলে বা বলে আমি বিদ্যালয়ে যাই। এখন এই কথাটা কোনো পরিবর্তন আমি করিনি এখানে, কিন্তু ওই কথাটা যখন আমি পরিবর্তন করে নিজের মতো করে বলছি, তখন আমি বলছি সালাম বলে বা বলেন যে তিনি বা সে স্কুলে যায়। এইটাই হলো ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্টে আসা। খুবই সোজা, এখানে কোনো কঠিন কিছু নেই, শুধু আমাদেরকে লক্ষ্য করতে হবে এই বিষয়গুলো, যে টেন্সটা লক্ষ্য করতে হবে, তারপরে সাবজেক্ট লক্ষ্য করতে হবে, ভার্ব লক্ষ্য করতে হবে, এখানে সেন্টেন্স এবং ভার্ব লক্ষ্য করতে হবে, তাহলে আমাদের জন্য এটা ইজি হয়। তাহলে আমরা এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ছিল এতটুকু, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ছিল, অ্যাসার্টিভ নেগেটিভগুলো আমরা কীভাবে করতে পারবো। তবে এটা শুধুমাত্র আমরা যে সেন্টেন্সটা নিয়মের কথা যেটা বললাম, এই সেন্টেন্সটা হলো কোন জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে এটা প্রয়োগ হবে, এটা প্রয়োগ হবে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করতে পারবো। অর্থাৎ সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভ হিসাবে পাই, তখন আমরা এই লিমিটটা করতে পারবো। হ্যাঁ, আর এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা এইভাবে করতে পারবো, ফিউচার যদি থাকে তাহলেও আমরা এইভাবে করতে পারবো। তাহলে আর একটা উদাহরণ তোমাদের সামনে আনি, তাহলে আমার মনে হয় সেটা আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এখানে যদি আমরা লিখি সালমা, সালমা will say I shall eat rice. বাস, এখানে দেখা যাক একই ঘটনায় আমরা যদি এখন দেখি ইনডিরেক্ট ন্যারেশন সালমাস উইলসে, আমরা বলেছি এখানে যদি ফিউচার টেন্স হয় তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা লিখি সাল মা উইল সে, ইনভার্টেড কমা এবং এই কমা উঠে গিয়ে দেয়াটা বসবে,
আর আমাদের এটা যদি ফার্স্ট পার্সন হয়, এটা এই সাবজেক্টকে ফলো করবে, কারণ এটা আমরা লক্ষ্য করে দেখেছি এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স এ এটা যদি ফিউচার ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট টেন্স হয়, যে কোনো টেন্সই হোক, সেটা প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, অথবা ফিউচার টেন্স হতে পারে, সেটা ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, যে টেন্সেই থাক না কেন, এখানে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, এগুলোতে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে আমরা লিখেছি সালমা উইল সে, এখানে যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে এটারও কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা থাকলো। এখন আমরা দেখো এই আই সালমার প্রণাম, এখানে আই মানে সালমা, আই ইজ ইকুয়াল টু সালমা। তাহলে এই সালমাকে আমরা এখানে আনবো কীভাবে? যে সালমার প্রণাম আনবো। সালমার প্রণাম এখানে তখন সালামে লিখেছিলাম হি, এখন এখানে হয়ে যাবে শি। শি এখানে ছিল আয়ের সঙ্গে ছিল শেয়ার, এখন সালমা থার্ড পারসন হওয়ার কারণে এখানে হয়ে যাবে উই। বাট টেন্সে কোনো পরিবর্তন হচ্ছে না, সালমা উইল ইট রাইস। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে এখানে যদি ফিউচার টেন্সে হয় তাহলে ঠিক থাকবে, এখানে যে টেন্স থাকবে সে টেন্সে কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমরা অ্যাসার্টিভ অ্যাপার্টমেন্টে আলোচনা করছি, সেটা প্রেজেন্ট টেন্স হতে পারে, সেটা ফিউচার টেন্স হতে পারে, অথবা পাস্ট টেন্স হতে পারে। এখানে কেবলমাত্র প্রেজেন্ট এবং ফিউচার টেন্স যদি হয়ে যায় তাহলে এখানে কিছুই পরিবর্তন হবে না, শুধুমাত্র এখানে সাবজেক্টের বা প্রোনাউনের পরিবর্তন হবে। তো সেই হিসাবে সালাম উইল সে, সালাম বলবে, সালমা উইল সে, সালমা বলবে যে শি উইল ইট রাইস, সে ভাত খাবে। এই তো সহজ সিস্টেম, সহজ পদ্ধতি। আসলে ন্যারেশনকে তুমি যতই কঠিন মনে করো, আসলে কঠিন নয়, কিন্তু ধারাবাহিকভাবে ধীরে ধীরে শিখতে হবে। কারণ এখানে আমাদেরকে টেন্স, এখানে আমাদেরকে সাবজেক্ট, এখানে আমাদেরকে সেন্টেন্স, নাম্বার, ভাব, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই পাংচুয়েশনের বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আশা করা যায় তোমরা এইভাবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রিপোর্টিং স্পিচে যদি রাখো, অথবা ফিউচার টেন্স যদি এখানে রাখো, আর এই ধরনের সহজ সহজ অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো যদি এখানে রাখো, আমার মনে হয় তোমাদের কোনো ঝামেলা হবে না এবং তোমরা শিখতে পারবে। তো আজ এই পর্যন্ত, আমরা আগামী ক্লাসে এরপর থেকে ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করব। তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকলে। আমাকে খুবই ভালো লাগবে যদি এই ক্লাস থেকে তোমরা কিছু উপকৃত হও। আশা করি তোমরা উপকৃত হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।